যারা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন বর্তমানে টক অব দ্য কান্ট্রি হচ্ছে ইসলামী ব্যাংকে ৫,০০০ কর্মীর চাকরি নেই। বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ না করায় ইসলামী ব্যাংকের ২০০ কর্মী চাকরিচ্যুত এবং ৪,৭৭১ জন হয়েছেন ওএসডি। এই কর্মকর্তাদের বেশিরভাগই ব্যাংকটি অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন থাকাকালে নিয়োগ পেয়েছিলেন। তাদের অনেকেই চট্টগ্রামের, বিশেষ করে পটিয়ার বাসিন্দা। গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এই বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫,৩৮৫ জন কর্মীকে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হলেও অংশ নেন মাত্র ৪১৪ জন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা থাকা সত্ত্বেও বেশিরভাগ কর্মী পরীক্ষাটি বর্জন করেন এবং এর ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক প্রায় ২০০ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে এবং বাকি কর্মীদেরকে ওএসডি করেছে। ইসলামী ব্যাংক ইতিমধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এবং ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে ৮৮% কর্মকর্তাই পাশ করেছে। যে ১২% কর্মকর্তা পাশ করে নাই তাদের সম্পর্কেও ইসলামী ব্যাংক একটি সুন্দর মেসেজ দিয়েছে। ব্যাংক এই ১২% কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবে এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে আবার পুনর্মূল্যায়ন করা হবে। এটা খুবই ভালো জিনিস। যে কোনো ব্যাংকই কর্মীদের দক্ষতা মূল্যায়নের জন্য যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে, কিন্তু হুট করেই একটি পরীক্ষা নিয়ে নেওয়া সেটা কখনোই যৌক্তিক হতে পারে না। পরীক্ষা নিলেও ব্যাংক কর্মীদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়ার প্রয়োজন ছিল, তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য একটা যৌক্তিক সময় দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ইসলামী ব্যাংকে সেটা করা হয় নাই। এই জন্য ইসলামী ব্যাংকের এই পরীক্ষা পদ্ধতি এবং কর্মীদের চাকরিচ্যুতি একটা বিরাট সমালোচনার দাবি রাখে। তাছাড়া এই যে এখন ১২% কর্মীদের বিষয়ে বলা হয়েছে যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতা আবার পুনর্মূল্যায়ন করা হবে, এই কথাটাই যদি ৫,০০০ কর্মীকে পরীক্ষা নেওয়ার আগে সুন্দরভাবে বুঝিয়ে বলা হতো, তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট করা হতো, আমার মনে হয় এখানে অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতেন। এবার আসছি মূল আলোচনায়। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বেশিরভাগকেই বলা হচ্ছে যে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে নিয়োগ পেয়েছিলেন। মূলত এই সময় ব্যাংকটি সমালোচিত অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এই কর্মকর্তাদের অনেকেই চট্টগ্রামের, বিশেষ করে অ্যাসালমের শক্তিশালী ব্যবসায়িক ঘাঁটি হিসেবে পরিচিত পটিয়া উপজেলার বাসিন্দা। অভিযোগ রয়েছে ওই সময় কোনো ধরনের বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। তার বদলে চট্টগ্রাম শহরে অ্যাসালমের বাড়িতে ও অফিসে বক্স স্থাপন করে প্রার্থীদের চাকরির আবেদন সংগ্রহ করা হতো। এটা আসলেই ব্যাংকের মতো একটা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যায় না। ব্যাংক থেকে আরও যা বলা হয়েছে তা হচ্ছে ওই সময়ে চট্টগ্রাম থেকে ৭,২২৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪,৫০০ জনেরও বেশি শুধু পটিয়া থেকেই নিয়োগ পান। এই কর্মীদেরকে নিয়ে সমালোচনা করার আরও যে দু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়েছি তা হচ্ছে প্রায় ২,৫০০ কর্মী বিসিজি ট্রাস্ট ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট জমা দিয়েছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ পরে এসব সার্টিফিকেট যাচাই করতে গিয়ে সমস্যায় পড়েন এবং এর বাইরেও বেশ কিছু কর্মকর্তার জাল সার্টিফিকেট পাওয়া যায়। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছরের ২৯ আগস্টে নতুন দক্ষতা মূল্যায়ন পরীক্ষা গ্রহণের ঘোষণা দিলে কর্মকর্তাদের একটি অংশ ২৭ আগস্ট আদালতে গিয়ে পরীক্ষা স্থগিত এবং বাতিল চেয়ে রিট করেন। পরে আদালত বিষয়টি নিয়ে নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের উপর দায়িত্ব অর্পণ করেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে যে বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা গ্রহণ এবং চাকরিতে কাউকে রাখা বা না রাখার বিষয় ইসলামী ব্যাংকের নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয়। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করে ব্যাংক কর্তৃপক্ষ। এতক্ষণ আমরা ইসলামী ব্যাংকের এই ৫,০০০ কর্মকর্তা কিভাবে নিয়োগ পেয়েছিলেন, কেন তাদের এই চাকরিচ্যুতি, তার পিছনের কারণ বিশ্লেষণ করলাম। কিন্তু ইসলামী ব্যাংকের যে মূল সমস্যা, এই মূল সমস্যার জন্য কি এই ৫,০০০ কর্মী দায়ী? সেটা কখনোই না। আমরা ২৪ আগস্ট পরবর্তীতে যা দেখছি সেটা দেখছি ব্যাংক খাতে এক ধরনের একটা গোয়ার্তুমি চলছে এবং বারবার প্রতিটা ব্যাংকে, বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলোতে বলির পাঠা হচ্ছে এই নিরীহ ব্যাংক কর্মকর্তারা। আসলে ইসলামী ব্যাংক সম্পর্কে আমরা যেটা জানি, ইসলামী ব্যাংকের এখন প্রায় ৭০,০০০ কোটি টাকার প্রভিশন ঘাটতি। ব্যাংক যদি এই প্রভিশন মেনটেন করতে যায় তাহলে ইসলামী ব্যাংক আগামী ২০ বছরেও মুনাফার মুখ দেখবে না।
ইসলামী ব্যাংকে যদি ফরেন রেমিটেন্স বন্ধ হয়ে যায় তাহলে ইসলামী ব্যাংক বন্ধ হইতে 3 মাস সময় লাগবে না। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি। এখন এই যে 5,000 কর্মীকে ওএসডি করা হলো বা চাকরিচ্যুতি করা হলো, এই যে প্রতিটা শাখার মধ্যে একটা বিরাট হযবরল অবস্থা, শাখার মধ্যে সেবার যে বিচ্ছিরি অবস্থা সৃষ্টি হয়েছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের এই দূরদর্শিতাটুকু থাকা দরকার ছিল যে এই 5,000 কর্মীর পরীক্ষা নেওয়ার কথা বললে কিংবা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে ব্যাংকের সেবার কি হবে, গ্রাহকদের কি হবে, এই বিষয়টা তারা একটি বারও চিন্তা করে নাই। ইসলামী ব্যাংক যে কাজটি করেছে, যে 12% পরীক্ষার্থীর সম্পর্কে তারা বলছে তারা নতুন করে মূল্যায়ন করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, এই কথাগুলো এই 5,000 কর্মীকে আপনারা আগে কেন বলেন নাই? তাদেরকে কেন আপনারা একটা লম্বা সময় দেন নাই যে আগামী 1 বছর পর্যন্ত আপনাদেরকে সময় দিলাম, এই 1 বছরের মধ্যে আপনারা আপনাদের দক্ষতা প্রমাণের চেষ্টা করুন, 1 বছর শেষে আপনাদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে, আপনাদের দক্ষতা যাচাই করা হবে। আপনারা হুট করে একটা পরীক্ষার ডেট দিয়ে দিলেন। আমরা শুধু ইসলামী ব্যাংকেই দেখছি না, আমরা আরও কয়েকটি বেসরকারি ব্যাংকে এরকম ঘটনা দেখছি। ব্যাংকারদেরকে 1 মাসের, 1.5 মাসের বা 15 দিনের সময় দিয়ে তাদেরকে পরীক্ষায় বসিয়ে দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস? এটা চলতে পারে না। আর বাংলাদেশ ব্যাংক এভাবে দায়ী সারাভাবে বলে দিলেই হলো না যে কাউকে চাকরিতে রাখা বা না রাখা এটা ব্যাংক কর্তৃপক্ষের বিষয় না। বাংলাদেশ ব্যাংক এভাবে দায়ী সারা বক্তব্য দিতে পারেন না, কারণ বাংলাদেশ ব্যাংক ব্যাংকের অভিভাবক এবং একই সাথে ব্যাংকারদেরও অভিভাবক। তাই দুইয়ের বিষয়েই বাংলাদেশ ব্যাংকে যৌক্তিক সমাধান দিতে হবে। আমরা প্রতিটা ব্যাংকেই দেখে আসছি যে কোনো কিছু হলেই কর্মীদের বেতন কাটছাট করে ব্যাংকগুলো কস্ট কাটিংয়ের একটা স্ট্র্যাটেজি গ্রহণ করে। কেন এরকম কেন হবে? আপনি কি চাইলেই আমানতকারীদের আমানতের সুদের হার কমিয়ে দেন? আপনি কি ডাবল বেনিফিটের সুদের হার এক্সিস্টিং আমানতকারীদের কমিয়ে দেন? সেটা তো আপনি করতে পারেন না বা করেনও না। তাহলে আপনি ব্যাংক কর্মীদের ছাঁটাইয়ের, ব্যাংক কর্মীদের বেতন কমানোর এইসব পরিকল্পনা, ব্যাংক কর্মীদের বোনাস বন্ধের চিন্তা ভাবনা, এইগুলা কেন আপনাদের মাথায় আসে? যারা ব্যাংকটাকে টিকিয়ে রেখেছে, আপনারা ব্যাংকারদের ঘাড়ে ভর করে টিকে আছেন। ব্যাংকাররা কোনো আন্দোলনে যায় না বলে আপনারা এখনো ব্যবসা করতে পারছেন। এই ইসলামী ব্যাংকের যে প্রায় 21,000 কর্মী, এই 21,000 কর্মীর মধ্যে এখন প্রায় 5,000 কর্মী চাকরিচ্যুত এবং ওএসডি হয়ে গেছে। এই 21,000 কর্মী যদি স্ট্রাইকে চলে যায় তাহলে ইসলামী ব্যাংকের কী হবে আপনারা কি একবার ভেবে দেখেছেন? বা অন্যান্য ব্যাংকেও যদি এরকম ব্যাংকাররা একসাথে স্ট্রাইক করে কর্মবিরতিতে চলে যায় সরকারি কর্মকর্তাদের মতো, তাহলে ব্যাংক খাতে কী বিশৃঙ্খলা সৃষ্টি হবে আপনারা বুঝতে পারছেন? আপনারা ব্যাংক খাতের মূল সমস্যায় নজর দেন। ব্যাংকের খেলাপি ঋণের জন্য কারা দায়ী, কাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, সেই সকল লোন ডিফল্টারদের আপনারা খুঁজে বের করুন, তাদের সম্পদ ক্রুক করুন। ব্যাংক খাতের এই অস্থিরতা, অনাস্থা দূর করার জন্য খেলাপি ঋণ আদায়ের কোনো বিকল্প নাই। আপনারা নিরীহ ব্যাংকারদের শাস্তি নয়, এদেরকে আপনারা ভালো করে লালন পালন করেন, এদেরকে আপনারা নার্সিং করেন, এদেরকে বাহবা দেন, কারণ এদের জন্যই ব্যাংক খাত এখন পর্যন্ত টিকে আছে। কারণ হাসিনা সরকার এবং অ্যাসালম গ্রুপ, সালমান এফ রহমান, নজরুল ইসলাম, এরা এই ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়ে গেছে এবং এদের মতো বহু মাফিয়া এখনও ব্যাংক খাতে আছে যারা ব্যাংক খাতটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র এখনও টিকে আছে এই ব্যাংকারদের জন্যই, এই ব্যাংকারদের সততা এবং পরিশ্রমের জন্যই। তাই এখনও সময় আছে, ব্যাংকারদের দিকে নজর দেন, ব্যাংকারদের যত্ন নেন। সম্মানিত ভিউয়ার, যারা এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, আসলে মনের ভিতর অনেক কথা, সব কথা আসলে এক ভিডিওতে বলা যায় না। পরবর্তী ভিডিওতে আশা করছি বাকি কথাগুলো বলবো। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য, প্রতিক্রিয়া কিংবা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ অবশ্যই ভিডিওটি শেষ হওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।